জনগণের ভিত্তি, জনগণের উপর ভিত্তি করে রাষ্ট্র চালাতে হবে। আমার অমুকের সাথে সম্পর্ক রাখতে হবে, অমুকের সাথে এটা করতে হবে। এরা যারা উইক লিডারশিপ, যাদের জ্ঞান গরিমা কম, যারা পলিটিক্যাল সায়েন্সের উপর জ্ঞান নাই, যারা আন্তর্জাতিক সম্পর্কের উপর জ্ঞান নাই, এপিএস কাণ্ডকে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি কেন অ্যাপ্রিসিয়েট করি জানেন? এই বিগত দিনের যারা মন্ত্রী হয়, এরা এই ঘুষ বাণিজ্য করে এপিএস এর মাধ্যমে। ডিপ্লোমেসিতে ক্যারিয়ার ডিপ্লোম্যাট, তাকে কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের তো নলেজে নাই। তো তাকে যে মেরেছে তার হাজবেন্ড, সেটা তো ক্রিমিনাল অফেন্স। বউকে মেরে সে নিজে মারে, এটা একটা ট্র্যাজেডি। একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ভারতই চাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে, এবং সেটা তো হবে। প্রফেসর ইউনূস সাহেব যখন ফ্রান্স থেকে আসছিলেন, উনি বলছিলেন যে ভারত যদি আমাদেরকে আনস্টেবল করতে চায় তাহলে সেভেন সিস্টার আনস্টেবল হবে। উনি কিন্তু ঠিকই রিয়েলাইজ করতেছিলেন। কিন্তু এই অ্যাডভাইজার হওয়ার পরে সে বোধহয় ইন্ডিয়ান পন্থী কিছু অ্যাডভাইজারের বুদ্ধি নিয়ে তার ওই জায়গা থেকে সে কিছুটা সরে আসছে। এখন কিন্তু ওই স্ট্যান্ড নাই, তার ওই স্ট্যান্ডটাই ছিল সঠিক স্ট্যান্ড। সেই জন্য বলি যে এই সরকারের ভিতরে ওই রয়ের এজেন্ট আছে, মানে চারজন তো একদম অ্যাপারেন্ট। রত আর লেখা থাকবে না রয়ের এজেন্ট, যে এরা বোঝা যায় যে ইন্ডিয়ান স্বার্থকে, এবং তারা তাকে বুদ্ধি দিয়া সে হেডমাস্টার টাইপের একজন এক্সপিরিয়েন্সড হেডমাস্টার, এই জন্য একদম আনসেটেল হয়ে গেছে। ইকোনমিক্স এর লোক, ছোট ব্যবসা করে, মাইক্রো বিদেশে ঘুরে টুরে একটু বিভিন্ন জায়গায় বক্তব্য বিবৃতি লেকচার দিয়ে রাখে। এখন উনি যে মেন্টালিটি নিয়ে বাংলাদেশে এসেছিলেন, যে হি পারফেক্টলি রিয়েলাইজড যে ইন্ডিয়া আনস্টেবল করার চেষ্টা করবে, এবং ইন্ডিয়া যদি আনস্টেবল করার চেষ্টা করে তাহলে সেভেন সিস্টার আমরা আনস্টেবল করবো। দ্যাট ইজ দ্য পারফেক্ট পজিশন। সেই পজিশন থেকে সরে গেছে কিভাবে? সরে গেছে এইভাবে যে মোদির সাথে 4 বার দেখা করার জন্য প্রচেষ্টা করলো। ওয়াই? আপনার ডিপ্লোম্যাটিক নাইসিটি আপনি একবার বলতে পারেন, কিন্তু আপনি 2 বার প্রত্যাখ্যান হলে, 3 বার প্রত্যাখ্যান হলে, পরে আপনি ব্যাংককে তার সাথে দেখা করার জন্য সমর্থ হলেন। ওয়াজ ইট সো নেসেসারি? মোটেই না। আমাদের নিজস্ব সক্রিয়তা আমাদের দাঁড়াইতে হবে। যেমন সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড তো একটা নন অ্যালাইন কান্ট্রি। সুইজারল্যান্ড মাথা উঁচু করে জাতীয় সত্তা নিয়ে নাই। সিঙ্গাপুর ছোট রাষ্ট্র, জাতীয় সত্তা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে না। তো আমাদের শক্তি হলো আমাদের জনগণ, আমাদের শক্তি হলো আমাদের সক্রিয়তা, আমাদের শক্তি হলো আমাদের যে আহ, জন জনগণ এবং এই বিভিন্ন যে অর্গানাইজেশন, সেইটার উপরে নির্ভর করতে, এবং জনগণের উপর ভিত্তি করে রাষ্ট্র চালাতে হবে। আমার অমুকের সাথে সম্পর্ক রাখতে হবে, অমুকের সাথে এটা করতে হবে। এরা যারা উইক লিডারশিপ, যাদের জ্ঞান গরিমা কম, যারা পলিটিক্যাল সায়েন্সের উপর জ্ঞান নাই, যারা আন্তর্জাতিক সম্পর্কের উপর জ্ঞান নাই, যারা স্টেটসম্যানশিপ বুঝে না, প্রিন্সম্যানশিপ বুঝে না, যারা শুধু একটু রাজনীতি করে আর নিজের আখের গুছাতে চায়, তাদের পক্ষে তো এই ধারণা গ্রাফস করা সম্ভব নয়। এখন আমি বলি যে এই যে নতুন দলগুলো হয়েছে, আমি তো মনে করি বিএনপি এটা পজিটিভলি ভিউ করা উচিত। কেন? আপনারা গুণগত রাজনীতি করেন যাতে মাফিয়া ফেরত না আসতে পারে। এটা তো এইটা হওয়া উচিত না যে বিএনপির মিটিং এ এখন কত লোক আসে। এটা যারা ক্ষমতায় থাকে অথবা ক্ষমতায় যাওয়ার উপক্রম হয়, লোক তাদের ওইখানে ভিড়বে। এই মুহূর্তে আপনার কোয়ালিটি কন্ট্রোল করার সুযোগ আসছে। ওই যে বলা হয় যে ওই নির্বাচন কমিশনের কাছে 50 জন লোক ছিল, এই তুচ্ছ তাচ্ছিল্য ইভেনচুয়ালি কারো উপকারে আসে না। কারণ শেখ হাসিনা একটা একটা অন্যতম শক্তিশালী ফ্যাসিস্ট ছিল, যে তার বাংলাদেশে সব ছিল, আর্মি, বিজেপি, প্রশাসন, পুলিশ, ইন্ডিয়া, রাশিয়া। সে কি টেকতে পেরেছে? অতএব এই লোক কত সময় হলো এইটা প্রমাণ করে না যে আপনি কোয়ালিটি রাজনীতি করছেন। কোয়ালিটি রাজনীতি হলো যে আমাদের রাজনৈতিক একটা সংস্কৃতি হয়ে গেছে, রাজনৈতিক দলগুলোই মানুষের উপরে নিপীড়ন করে, রাজনৈতিক দলগুলোই অত্যাচার অনাচারের কারণ হয়ে দাঁড়ায়। যে রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে জনসেবা, সার্বভৌমত্ব রক্ষা করা, ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা করা, মানুষের অধিকারকে রক্ষা করা। সেইখানে কখনো কখনো রাজনৈতিক দলগুলোই নিপীড়নের হাতিয়ার হয়ে দাঁড়ায়। সেই জায়গাটা যদি আপনি দেখাতে পারেন যে না ঠিক আছে, নিপীড়নের হাতিয়ার হবে না। এই যে দেখেন বিএনপি এখন ক্ষমতায় নাই, কিন্তু ডিফেক্টো। আমি যেটা বারবার বলি যে বিএনপির ভিতরে জিয়াউর রহমানের মতো একটা সমালোচনার জায়গা থাকতে হবে। সমালোচনাগুলোকে অ্যাড্রেস করার আপনার একটা একটা পলিসি থাকতে হবে। সমালোচনা করলেই আমার লয়ালিটি বাইরে চলে গেছে, নো।
আমি আপনার মতের সাথে একমত হলাম না, আমি আপনার সমালোচনা করলাম। আমি যদি বিএনপির কোনো নেতৃত্বকে সমালোচনা করি, আমি এখনো বিএনপির মেম্বার, সেটা তো বলা উচিত যে দেখেন ব্যারিস্টার সরোয়ার তো আমাদেরকে সমালোচনা করতে পারে, কে বলছে আমাদেরকে সমালোচনা করা যায় না? আপনি সেইভাবে দেখান। আপনাকে সবাই হুজুর হুজুর করবে, নম করবে, ভগবান বানাবে, ও তো আপনার ক্ষতি করছে। ওই রাজনৈতিক কালচারের দিকে যেতে হবে যেটা জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিল। সেই জন্য আমি মনে করি যে এই যে দলগুলো হয়েছে, আরো হোক না, আপনি তাদেরকে আহ্বান জানান, ঠিক আছে ভাই আপনারা পজিটিভ রাজনীতি করেন। এই পজিটিভ রাজনীতি আপনার এই ফেসিজম যে পালাই গেছে তাকে আসার পথকে রুদ্ধ করবে। আর আপনারা হানাহানি করবেন, মারামারি করবেন, আওয়ামী লীগ টাইপের রাজনীতি করবেন, রাজনীতির নামে দুর্বৃত্তায়ন করবেন, ওই ফেসিজম আসার কিন্তু সুযোগ সৃষ্টি হবে। এখন আমি বলি যে এপিএস কাণ্ডকে কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি কেন অ্যাপ্রিসিয়েট করি জানেন? এই বিগত দিনের যারা মন্ত্রী হয় এরা এই ঘুষ বাণিজ্য করে এপিএস এর মাধ্যমে। আপনি একটা এপিএস এর কথা বলি, মনির ভাই নিশ্চয়ই চিনবেন, মহারাজ নামে একটা এপিএস ছিল, আনোয়ার হোসেন মঞ্জুর। এই তার বাড়ি হলো ভান্ডাইরা। একসময় ছাত্রদল করতো, পরে আপনার জাতীয় পার্টি করছে, পরে আওয়ামী লীগের বিরাট নেতা হয়ে গেছে। সেই এপিএস আনোয়ার হোসেন মঞ্জু যখন আপনার পরিবেশ মন্ত্রী ছিল, এই পরিবেশের সব টাকা ওই ওই এপিএস খায় ফেলাইছে। এত টাকা খাইছে পিরিজপুর জেলাটাকে নষ্ট করে ফেলাইছে অনৈতিক দেয়, মানে যাকে দরকার তাকে টাকা দেয়। সে জেলা পরিষদের চেয়ারম্যান হলো সব এই টাকা দিয়ে ঘুষের মাধ্যমে। টু দ্যাট এক্সটেন্ট আনোয়ার হোসেন মঞ্জু সে এই 24 সালের নির্বাচনে তার কাছে হাইরে গেছে। 216টা ব্রিজ চুরি করে খাইয়ে ফেলাইছে, একটা ব্রিজও হয় নাই। শুনছেন এপিএস কাণ্ড? এই এপিএসটা হইলো মন্ত্রীদের টাকা চুরির হাতিয়ার। সেইখানে আমি আসিফকে এই ক্রেডিটটা দিতে চাই, অন্য জায়গায় আপনি সমালোচনা যাই করেন না কেন, ও ওই টাকার ভাগ নেয় নাই বলে কিন্তু এই এপিএসকে ধরাই দিছে। আর গত গত 30 বছরে আপনি দেখছেন কোন এপিএসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা কোনো মন্ত্রী নিছে? প্রত্যেকটা কোন এপিএস আসিফের সাইন ছাড়া কিভাবে এপিএস কাজ করতে পারে? কম বেশি আসিফের সায়েন্সেরা হয়েছে, কিন্তু কাজটা তো ওই প্রক্রিয়া সে করায়, এই করাবার মাধ্যমে সাইন করার মাধ্যমে যে টাকাগুলো নিয়ে গেছে, সেটা যদি সে যদি রিজনেবলি টাকার ভাগ পাইতো তাহলে তার এপিএস কে ধরাই দিত না, আরো একটা এপিএস ধরা পড়ছে। কিন্তু আপনি দেখছেন গত 90 সালের পরে কোন একটা এপিএসির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? কিন্তু যে মন্ত্রীর একটা গাড়ি ছিল না, এক একজন আঙ্গুল ফুলে কলা গাছ হয় কিভাবে? এই এপিএস হয়েছে তাদের ঘুষ খাওয়ার মেকানিজম। তো এই ছেলে বলতে এপিএস হইলেই বোধহয় এটা করা যায়। সেই জন্য এইটাকে আমি পজিটিভলি দেখি। আর খলিল সম্বন্ধে আমি বলবো বাজে বাজে রসছে, আমি এইটা সব বিশ্বাস করি না। আমি সেনাবাহিনীতে 21 বছর চাকরি করেছি। আপনি সে যদি কারোর সাথে প্রেম করে তাহলে সে ওই যে মেয়ে সেও ইকুয়ালি রেসপন্সিবল। তো সে ডিপ্লোমেসিতে ক্যারিয়ার ডিপ্লোম্যাট, তাকে কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আমাদের তো নলেজে নাই। তো তাকে যে মেরেছে তার হাজবেন্ড, সেটা তো ক্রিমিনাল অফেন্স। বউকে মেরে সে নিজে মারে, এটা একটা ট্র্যাজেডি। ট্র্যাজেডি। তো আপনি কথা কথা এটা বলবেন, এইটা আপনার সাবস্ট্যান্টিভ হইতে হবে। আমি ট্রুলি খলিল সাহেব সম্বন্ধে জানছি, আমি মনে করি হি ইজ এ কোয়ালিফাইড ডিপ্লোম্যাট। সে এই চায়না এবং আমেরিকাকে ব্যালেন্স করে যেভাবে আগাচ্ছে, এটা আমি কনভিন্স, ভেরি এফিসিয়েন্ট, ভেরি প্রফেশনাল। এখন সমালোচনার জন্য আপনি সমালোচনা করবেন, সেটা করতেই পারেন, কিন্তু এই একটা লোককে কাজ করার সুযোগ না দিয়ে তার সমালোচনা করবে, তাহলে বাংলাদেশে আর কেউ কাজ করতে পারবে না। হ্যাঁ, আমার স্বার্থ আমি যা খুশি তাই বলতে পারি, এইগুলো ঠিক না। অতএব সেই জন্য বলছি যে প্রফেসর ইউনুস যে সমস্ত অ্যাডভাইজাররা কাজ করতে পারছে না, বয়সের ভারে অথবা অভিজ্ঞতা নাই, তাদেরকে সরিয়ে দিয়ে পুনর্গঠন। পাসপোর্ট নিয়েও তো উনি স্পষ্ট বক্তব্য দিতে পারলেন না, উনিও তো এটা নিয়ে পেঁচালেন বিএনপির সাথে। না, সেদিন তো দেখলাম যে আমি বাংলাদেশী নাগরিক, সেটা তো ক্লিয়ারিফাই করছে। এবং এখন আমি তো বলতে পারি আমি বাংলাদেশী নাগরিক, কিন্তু আমি তো ব্রিটিশ নাগরিকও। এখন আমি যদি বলি না, সে বলছে আমি একমাত্র বাংলাদেশের নাগরিক। সে চাকরি করছে কিন্তু সেই নাগরিকত্ব নেয় নাই। এবং সেইটা আমি প্রফেসর শহীদুজ্জামান আমার ডাইরেক্ট টিচার, আমি তার বক্তব্যের মাধ্যমে শুনেছি এবং তার কথা আমি ট্রাস্ট করি, বিশ্বাস করি। সে না জেনে কথা বলে নাই, যে সে চাকরি করেছে কিন্তু সে ওই নাগরিকত্ব নেয় নাই। সো এইটা তার বক্তব্য শুনছি, এবং আমি মনে করি না যে পাবলিকলি একটা প্রেস কনফারেন্সে সে ভুল তথ্য দিবে। ভুল তথ্য দিলে সে বের হয়ে আসবে। তো এইসব গল্প কি, অর্থাৎ রাজনীতি হলো যে এমন ভাবে দুর্বৃত্তিত হয়েছে, যার পক্ষে যতটুকু কে কিভাবে বললো
অনেক অসত্য সত্য মিলিয়ে ইয়ে করে। তার যে অ্যাডভাইজার কমিটি আসছে অথবা এই যে হাই রিপ্রেজেন্টেটিভ, তার ভিতরে আমি মনে করি খলিল সাহেব একজন অত্যন্ত এফিসিয়েন্ট লোক, এবং তাকে ওই জায়গাটা আমিও সমালোচনা করছি, তাকে ন্যাশনাল অ্যাডভাইজার না বানাইয়া অন্য কাউরে বানালে, জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার অন্য কাউকে বানানো যেত। কারণ একটা মানুষ কতটা কাজ করবে। হ্যাঁ, এই যে একজন বাণিজ্য মন্ত্রী, তাকে আবার বিমান মন্ত্রী কেন বানাতে হবে, বিমান অ্যাডভাইজার? তো আপনি কি আর লোক খুঁজে পাচ্ছেন না, সাহসী লোক পাচ্ছেন না? ওই যে বলে। আর প্রফেসর ইউনূস সাহেবকে আমি এই জায়গায় অবশ্যই সমালোচনা করব, যে আপনি ক্ষমতায় যে আবার এই গ্রামীণ ব্যাংকের লোন কেন ইন্টারেস্ট মাফ করে দিলেন, কেন গ্রামীণ ফোনের দায় সেখানে 125 টাকা মওকুফ করলেন, কেন আপনি বিদেশে এই ইউনিভার্সিটি নিলেন, কেন আপনি শ্রম মন্ত্রণালয় থেকে এই লাইসেন্স নিলেন? এইগুলো তো না নিলে পারতেন। আপনি কি উদাহরণ সৃষ্টি করলেন? আপনার ভার্সিল আনতে হবে, কি আনতে হবে, তখন তো মানুষ সুযোগ পাবে। তাহলে শেখ হাসিনা, শেখ রেহানা পরিবারের সবাই গাইনা কি দোষ করছে? এই জায়গাটা যদি উনি অ্যাভয়েড করতেন, সেটা ভালো হতো বলে আমি মনে করি। ধন্যবাদ।